আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছে আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়া সহিংসতার পর ধীরে ধীরে অনেকটা স্বাভাবিক হয়ে উঠছে জনজীবন। শুরু হয়েছে সব ধরনের সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম, চালু হয়েছে পোশাক কারখানাগুলো, ট্রেন চলাচল শুরু না হলেও স্বল্প আকারে শুরু হয়েছে দূরপাল্লার বাস চলাচল। কারফিউ নির্দেশনা মেনে বাইরে বের হচ্ছেন সাধারণ মানুষ। গেল কয়েকদিনের সহিংসতায় গণমাধ্যমের হিসেবে ৩ জন পুলিশ সহ সহিংসতায় এখন পর্যন্ত নিহত ২ শতাধিক মানুষ। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েক হাজার। চরম ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের ২টি গুরুত্বপূর্ণ স্টেশন, বিটিভি ভবন, ডেটা সেন্টার, সেতু ভবন সহ বহু সরকারি বেসরকারি স্থাপনা। সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩ শতাধিক মামলায় ৫,০০০-এর বেশি আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় ১০,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে দেশের তৈরি পোশাক খাতে। নেতিবাচক প্রভাব পড়েছে দেশের সব শিক্ষা কার্যক্রমে। কয়েক দফা পেছানো হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই যখন অবস্থা, তখন আজ আমাদের আলোচনার বিষয় ক্ষতি কাটিয়ে ওঠার উপায় কী। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, দৈনিক সংবাদের সম্মানিত ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, এবং এছাড়া আমাদের সঙ্গে ফোনে যুক্ত আছেন বিজিএমই এর সাবেক সহ সভাপতি মোহাম্মদ নাসির। আপনাদের ৩ জনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা যে বিষয়টি নিয়ে আলোচনা, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, যে সহিংসতা সৃষ্টি হয়েছিল, সেই বিষয়ে আপনার মতামত থাকলে সেটিও আমরা জানার জন্য আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন, সেই ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আমরা আলোচনায়। শুরুতেই অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার, আপনার কাছে আসতে চাই। প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে সহিংসতার ভয়াবহ চিত্র এবং ক্ষতির পরিমাণ আমরা জানি, এবং এই পরিকল্পনাটি কিভাবে হয়েছে সেই চিত্রও কিন্তু ক্রমান্বয়ে প্রকাশ পাচ্ছে। শুনতে চাই আপনার বিশ্লেষণ। ধন্যবাদ। মানে আপনার শিরোনাম হচ্ছে ক্ষতি কাটিয়ে ওঠার উপায় কি। আমি মানে সবসময় একটা কথা বলি, এনি ক্রাইসিস ইজ বোথ থ্রেট অ্যান্ড অপরচুনিটি। এটা সুযোগ এবং দুর্যোগ দুটাই এটার মধ্যে আছে। এখন যে কোনো ক্রাইসিস থেকে যদি শিক্ষা গ্রহণ করা হয়, মানে ক্রাইসিসটা কেন হলো এবং এটা কিভাবে চলমান থাকলো এবং কিভাবে শেষ হলো, এবং এর থেকে লুপহোলসগুলো কার কোথায় ছিল, এগুলো যদি মানুষ বা জাতি হিসেবে আমরা শিক্ষা গ্রহণ করি, তাইলেই কিন্তু উই ক্যান ইউজ ইট এজ অ্যান অপরচুনিটি এই ক্রাইসিসটাকে। যদি আপনি দেখেন একটা আন্দোলন খুব, আমি বলবো মনে করি যে খুব ছোট একটা আন্দোলন, এটা এমন জীবন মরণ আন্দোলনে রূপান্তরিত হয়ে যাওয়ারও কোনো কারণ ছিল না। সেখানে ম্যানেজমেন্টের দিক থেকে যারা এটাকে ব্যবস্থাপনা করার কথা ছিল, তাদের রেসপন্সে বিলম্ব হয়নি এটা আমি বলবো না। আবার যারা আন্দোলন করেছিল তারাও যদি রেসপন্স টাইমলি করতো, সেখানেও বিলম্বের একটা ঘটনা ঘটে গেছে। সরকারের দিক থেকে যেই রেসপন্সটা দেখানো ছিল সেটা ক্লিয়ার কাট আরও আগে বলে এটার একটা শুরু করা যেত। আর যখন সংকটটা খুব তুঙ্গে উঠল, তখন মাননীয় প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন 17ই জুলাই, সেদিন কিন্তু আন্দোলনকারীদেরকে উনি আশ্বস্ত করলেন। তাদের অলরেডি মানে একদিন না 2 দিন পরেই সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে এটা শুনানি আনার জন্য বলা হলো, আগিয়ে আনার জন্য, এবং উনি আশাবাদ ব্যক্ত করলেন যে ছাত্রদের যে প্রত্যাশা এটা পূরণ হবে এবং তাদেরকে ধৈর্য ধরতেও বললেন। হ্যাঁ, সেই দিনও যদি আন্দোলনকারীরা বলতো যে ঠিক আছে, আমরা অন্তত রোববার সরকারি আদালতের সিদ্ধান্ত এবং সরকারি প্রজ্ঞাপন এই পর্যন্ত আমরা ওয়েট করি, না হলে আমরা আবার আন্দোলনটা স্থগিত করতাম। এই যে বিলম্বিত রেসপন্স দুই দিক থেকে, অর্থাৎ সরকারের দিক থেকে যেভাবে হোক এটাকে আরও আগেই সমাধান করা যেত, আর আন্দোলনকারীর দিক থেকেও অন্তত যদি 2 দিন আগেও বলতো যে আমরা আন্দোলন থেকে আমরা সরছি না যতক্ষণ পর্যন্ত এটার আদালতে শুরু হওয়া এবং কেনা বলা হয় প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত আমরা দেখতে চাই। এই 2 দিন আগে যদি স্থগিত করতো, তাহলে 18 তারিখ 19 তারিখে সবচেয়ে বেশি হতাহত ঘটনা ঘটেছে 18 তারিখ 19 তারিখ। অর্থাৎ রেসপন্সের দিক থেকে উভয় পক্ষেরই একটা মানে দায়িত্ব আছে।
আসলে শেষ পর্যন্ত তো আসলে যারা আন্দোলন করছিল, শিক্ষার্থীরা, কোটা আন্দোলনকারী, তাদের থেকে হাত বদল হয়ে এটা পরে পলিটিশিয়ানদের হাতে যায় এবং সেখানে পলিটিক্যাল ভায়োলেন্সের যেগুলো হয়, আমরা যেগুলো বরাবর দেখি আন্দোলন হলে সেখানে রাজনৈতিক সহিংসতা যেগুলো হয়, গাড়ি পোড়ানো, এই পোড়ানো, এগুলো বহুদিনের চর্চা আমাদের দেশে। পরে এটা আসলে আবার হাতছাড়া হয়। এর মধ্যে একবারে মানে কি আপনি মনে করছেন কয়েকবার হাত হাত বদল হয়েছে, 3বার 4বার হাত বদল হয়েছে। লাস্টে তো জঙ্গিরা নিয়ে গেল, কারণ ওই নরসিংদীর যখন কারাগার ভেঙে যখন জঙ্গিদের 9 জনকে বের করা হলো, ওখানে অলরেডি কালো রঙের নোহা মাইক্রোবাস দাঁড়ানো ছিল, কিভাবে নিবে? অর্থাৎ পুরো ব্যাপারটা তখন জঙ্গিদের হাতে চলে গেছে। এবং যে সকল নৃশংসতা, এই আপনি পুলিশকে ঝুলিয়ে রাখা, মেরে, তারপরে মেট্রো রেলের যে চাইনিজ কুড়ালগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো সব সংগঠিত সুসংগঠিতভাবে করছে। বাট সমস্যাটা হলো যে এখন আমরা যতই বলি না কেন গোয়েন্দা তৎপরতা এটা সেটা আগেই জানতে কিনা আমি জানি না, তাহলে কেন এটাকে আমি দুর্বলতা হিসাবে চিহ্নিত করব না? যে আমাদের যে অনেক দিন থেকেই নাকি জামাত শিবিরের লোকরা ঢাকায় আসছিল, তাহলে আমাদের এখন জানলাম, আমরা আগে জানলাম না কেন? এই লেসনগুলোর কথা বলছি। আর আরেকটা হচ্ছে, যত লোক এই সহিংসতায় জড়িত তারা সবাই মানে জঙ্গি ছিল, শিবির ছিল, আমি অন্তত বিশ্বাস করি না এতটা ঢালাওভাবে। না 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 না, মোটেই না। এদেরকে হয়তো যারা পরিকল্পনা তারা এটা ব্যবহার করছে তাদেরকে, বাট ওখানে যেটা আমি আজকে 2-3 জন বলি, ট্রান্সফার্ড অ্যাগ্রেশন, যাদের কাজ নাই, কর্ম নাই, কিশোর গ্যাং যেগুলো আছে, যেগুলো দেখেন আজকে এখন তো দেখা যাচ্ছে সড়ক ভবনে কিভাবে কারা আগুন লাগিয়েছে, ভিডিও ফুটেজ তো আছে। এইগুলো হচ্ছে আমাদের যে কিশোর গ্যাংগুলো ছিল, যাদের কোনো কাজ নাই, চাকরি নাই, এদেরকে কাজে লাগানো হয়েছে। এরা এই তো 130টা গ্যাং তো ঢাকা নারায়ণগঞ্জে আছে। এগুলা রাজনৈতিক পৃষ্ঠপোষকতাই থাকে কিন্তু সবসময়। এই যে এরা, তারপরে আবার বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ক্ষোভ যেগুলো ছিল, সবগুলোকে খুব সহজে বায় করা গেছে। ইয়েস, যারা যারা চক্রান্তকারী তারা এটাকে নিয়ে কাজে লাগিয়েছে। এই লেসনগুলো আমাদের শিখতে হবে, লেসনগুলো শিখতে হবে এবং এই বিষয়ে আরও আলোচনা শুনবো। তবে ডক্টর মিজানুর রহমান স্যার অসংখ্য ধন্যবাদ। কাশেম হুমায়ুন ভাই, আসতে চাই, এই যে ক্ষতি কাটিয়ে ওঠার উপায় কী এবং এখান থেকে যে শিক্ষা আমাদেরকে গ্রহণ করা প্রয়োজন, অথবা পরবর্তীতে যাতে এই ধরনের অবস্থা তৈরি না হয়, পাশাপাশি দুই পক্ষের দায় দায়িত্বের প্রসঙ্গও বলছিলেন, আপনার বিশ্লেষণ শুনতে চাই। আমি মনে করি যে এটা মিজান ভাই বলেছেন যে আপনি দেখেন একটা বিষয়, এটা পলিটিক্যালি ফেস করতে হবে আপনাকে, আমাদেরকে রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করতে হবে। তো আপনি যদি রাজনীতিবিদদের হাতে থাকে তাহলে কিন্তু আপনি সহজেই সেটা মোকাবেলা করতে পারবেন, করা যায় সেটা। এবং যে দুইটা কজ আপনি দেখেন, যে ঘটনাগুলো ঘটে গেল 17 এবং 18 এবং 19 জুলাই, এখানে কিন্তু দুইটা বিশেষ সিগনিফিক্যান্ট। একটা হচ্ছে প্রথমত আপনার একটা ধ্বংসলীলা হয়েছে, ধ্বংসযজ্ঞ, আর দ্বিতীয়ত কিছু লোকের প্রাণহানিও হয়েছে, যেটা আপনি বললেন যে প্রায় 3 জন পুলিশ সহ প্রায় 200 শতাধিক ব্যক্তি আহত, এ পর্যন্ত নিহত, হ্যাঁ 200 নিহত। এটা পত্রপত্রে মিডিয়াতে এসছে এবং রাষ্ট্রীয় সম্পদের হাজার হাজার কোটি টাকার এখন পর্যন্ত ফাইনাল হয় নাই। 69টি সরকারি বেসরকারি স্থাপনা মিলে 69টি স্থাপনায় হামলা হয়েছে। না, এখন পর্যন্ত ফাইনাল কি ক্ষতি হয়েছে সেটা এখন পর্যন্ত গণমাধ্যমে টোটালটা আসে না। এখনো আপনি ইন্ডিভিজুয়ালি এককভাবে আসতেছে, যেমন বিটিভির কত ক্ষতি হয়েছে, মেট্রো রেলের কি কত ক্ষতি হলো, এটা বেরিয়ে আসছে। একটু আগে আমি আর মিজান ভাই টিভি দেখতেছিলাম, এইখানে সরকারি তৃতীয় কলেজের অধ্যক্ষ বলছিলেন যে তাদের 2 কোটি টাকার ক্ষতি হয়েছে। তো টোটালটা যখন আপনি কম্পাইল করবেন, কম্পাইল হবে, যেমন আপনার এক্সপোর্টটা কি, যেটা তারা বলছে, বিজিএম বলেছে আমাদের পার ডেতে বন্ধ থাকলে 1600 কোটি টাকার এক্সপোর্ট ফেল করে। এখন 1600 কোটি টাকা হিসাব করে এটা কয়দিনে এক্সপোর্ট বন্ধ হয়েছে। এদিকে আবার আজকে দেখলাম যে পায়রা বন্দর ওপেন ছিল, পায়রা বন্দর আজকে দেখলাম আমি নেভির একটা রিপোর্ট দেখলাম কোন ইয়েতে টেলিভিশনে, এখানে বলছে পায়রা বন্দর ওপেন ছিল, সেখানে মালটাল খালাস। তা পায়রা পর্যন্ত কিন্তু আপনার দখল যায় নাই, দখলটা গেছে মেনলি চিরঙের উপর দিয়ে। এখন প্রশ্ন কোন জায়গাটা, ক্ষতি তো হয়েছে। এখন টাকার অঙ্কে হোক, যে অঙ্কে হোক, বাংলাদেশে এমন একটা শক্তিশালী, মাত্র অর্থনীতিটা শক্তিশালী দিকে হওয়ার পথে যাচ্ছে। এই অবস্থায় এই ক্ষতিটা আপনি কতটুকু পুষিয়ে নেওয়া যায় সেটাও দেখার বিষয়। এবং কেন এটা হচ্ছে, আপনি ধরেন 2014 সালে একবার হয়েছে, এখনও এই গত 17-18 তালায় হয়েছে, 17-18 জুলাই হয়েছে, 18-19 জুলাই হয়েছে।
এখন কেন হচ্ছে এটা কিন্তু আপনার সরকারকে অনুধাবন করতে হবে। মানে এই সমস্ত কর্মকাণ্ড বা সহিংসতা যারা জড়িত অতীত এবং বর্তমান এই ক্ষেত্রে সহিংসতার এই চিত্রে আমরা প্রকৃতভাবে এদেরকে চিহ্নিত করা, আইনের মুখোমুখি করার ক্ষেত্রে কি কোনো ব্যত্যয় দেখেন? ব্যত্যয় আমি দেখি না। এখন তো আইনের প্রশ্নটা মাত্র উঠেছে। এখন এই যে ধরেন একটা দুইটা পার্ট, এর আগে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার কথাটা বলেছেন যখন নির্বাচনের আগে 2014 আগে, যে উনি নির্বাচন ম্যানিফেস্টো ছিল যে আওয়ামী লীগের শুরুতে যখন যে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে, উনি এটা করেছেন, সাকসেসফুলি করেছেন। এখন এটার কিন্তু একটা পলিটিক্যাল ডিফেন্স, আপনি যদি বলেন রাজনৈতিকভাবে এটা জামাত এটাকে প্রতিহত করার চেষ্টা করেছে, সেখানে বিএনপিও ছিল। এখন প্রশ্ন 2014 যেটা ঘটেছে সেই সময় কিন্তু এই আপনার তাদের শক্তি সম্পর্কে জানান দিয়েছে তারা। আজকে সেই শক্তিটাকে আপনি মোকাবেলা করবেন, মোকাবেলা করা হবে, তো সেটা কিভাবে করবেন? এটা হলো বড় প্রশ্ন, কিভাবে করা হবে এগুলো। মানে যে তৃতীয় পক্ষ, তৃতীয় শক্তি, মানে আর এদেরকেই বলছেন আপনি? তৃতীয় শক্তি বলতে আমি ওইরকম বুঝি না। আমি মনে মীমাংসা রাজনৈতিক যদি থাকে, রাজনৈতিক ডিসপিউট থাকে, সেটা পলিটিক্যালি আপনার সলভ করতে হবে। আবার যেহেতু এই প্রসঙ্গটি আনলেন যে বিএনপির মহাসচিব আজকে একটি বক্তব্য রেখেছেন, তিনি বলছেন যে এই যে চলমান যে অবস্থা রয়েছে সেটা নিয়ে তিনি একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, সেটা এর সাথে কি এর কোনো যোগসূত্র পাওয়া যায়? কথাবার্তা বলা, সংলাপ করতে অসুবিধা কোথায়? সংলাপ তো কথা বলা যায়। যে কোনো ক্রাইসিস মুভমেন্টে আপনি দেখেছি, অতীতও দেখেছি, আমি প্রফেশনালি দেখেছি যে আপনি বঙ্গবন্ধু 1969 সালে আগরতলা বেরিয়ে আইয়ুব খানের সাথে গোলটেবিলে বৈঠক বসছেন, এবং গোলটেবিলে বৈঠকে গিয়ে রেজাল্ট জানা আছে, গোল ব্যর্থ হয়েছে, কিন্তু পরক্ষণেই কিন্তু সেটা কি বঙ্গবন্ধু আগরতলা হিরো হয়ে বেরিয়ে আসছে। হ্যাঁ, এখন সংলাপ হবে না এটা বলা যায় না। সংলাপ হতেই হবে, সংলাপ হতেই হবে। আমি সংলাপের পক্ষে। সংলাপের এবং এই সংলাপ কিভাবে হতে পারে এবং যে রাজনৈতিক দূরত্বগুলো আছে সেটি কিভাবে পূরণ করা যায়, এই ঘাটতি, সেই আলোচনা আরো শুনবো। আমাদের সঙ্গে নিশ্চয়ই মোহাম্মদ নাসির ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। যে আমাদের দুইজন সম্মানিত আলোচকের আলোচনা আপনি নিশ্চয়ই শুনেছেন, এবং সেটার প্রেক্ষাপটে যে তৈরি পোশাক খাতে যে ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতি পুষিয়ে নিতে বা কাটিয়ে ওঠার ক্ষেত্রে যে গতি বা পরিকল্পনা আপনারা করছেন, আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ব্যবসায়িক, বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যবসায়িক নেতাদের যে বৈঠক হয়েছে সেখানেও আপনারা বক্তব্য রেখেছেন। সব কিছু মিলে আপনাদের পরিকল্পনার জায়গাটা, অর্থাৎ এই ক্ষতি পুষিয়ে উঠতে বা কাটিয়ে ওঠার ক্ষেত্রে আপনাদের যে পরিকল্পনা বা ভাবনাগুলো আছে ভাবছেন, সেটি শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। সাথে দুজন বিজ্ঞ আলোচক, এতক্ষণ আমি ওনাদের কথা শুনছিলাম। আপনার যে কোনো এরকম একটা ডিজাস্টার আসলে পরিকল্পনাগুলি আজকে বললেই তো আপনার করা যাবে না। সময়ের সাথে তাল মিলিয়ে যখন পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু আমাদের এই সমস্যাটাকে উত্তরণ করতে হবে। আমাদের মনে করেন প্রায় 7 দিন ধরে আমাদের রপ্তানি বন্ধ ছিল। আপনার চিটং পোর্ট থেকে র মেটেরিয়ালস ইম্পোর্ট বন্ধ ছিল। ফ্যাক্টরিগুলি অনেকেই হয়তো পূর্ণোদ্যমে আপনার প্রোডাকশন করতে পারছে না। আবার সেকেন্ড থিং হলো আপনার ইন্টারনেট না থাকার কারণে আমরা বাংলাদেশ কিন্তু বিশ্বের সাথে বিচ্ছিন্ন ছিল অনেকাংশে, যার কারণে বায়াররা কিন্তু আস্থা হারিয়ে ফেলতেছিল। সেই জায়গাটায় আমাদের এখন সবচেয়ে বড় যে জিনিসটা আমি মনে করি সেটা হলো আস্থাটা পুনঃস্থাপন করা বায়ারদের সাথে। এখনো তারা জানতে চাচ্ছে ফিউচার আপনার রিস্ক অ্যানালাইসিস কি, সামনে কি এরকম কোনো ঘটনা হতে পারে কিনা, এই প্রশ্নগুলি সামনে আসতেছে। আপনার এর মধ্যে অনেকের হয়তো অর্ডার ক্যান্সেল হবে, অনেকের ডিসকাউন্ট হবে, অথবা অনেক বায়ার আপনার অর্ডারগুলোকে আপনার এক্সটেনশন করবে। সবচেয়ে যে বেশি ক্ষতিটা হয়ে গেছে আমি মনে করি আজকে বাংলাদেশ কটন প্রডিউসিং কান্ট্রি না হয়েও সারা পৃথিবীতে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি। এই যে আমাদের যে রাষ্ট্রের যে ইমেজটা সেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আরেকটা ডিজাস্টারে পড়েছিলাম, আপনার নিশ্চয় মনে থাকার কথা, আপনার রানা প্লাজা ট্র্যাজেডির পরে আমাদের এরকম একটা চরম আপনার সমস্যার মধ্যে বাংলাদেশ এবং বাংলাদেশের পোশাক শিল্প পড়েছিল। সেই সময় অনেক কষ্ট করে আমাদের নেতৃবৃন্দ, সরকার বিভিন্নভাবে আপনার অ্যাকর্ড, অ্যালায়েন্স
ন্যাশনাল অ্যাকশন প্ল্যান করে আমাদের যে ফ্যাক্টরিগুলোকে আপনার রিমেডিয়েশন করার পরে আমরা সবাই মিলে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা হয়েছে। মোহাম্মদ জি নাসির ভাই, আমরা আপনার আলোচনা শুনবো, একটা বিরতির পরে আপনার কাছ থেকে আরো আলোচনা শুনবো। তবে প্রশ্নটি আমি রেখে যাই, সেটি হচ্ছে যে ইন্টারনেটের প্রসঙ্গ আপনি বললেন যে কয়েকদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম, সরকারি অফিসে সেই কার্যক্রম ইন্টারনেট চালু হয়েছে, নিশ্চয়ই তার মধ্যে দিয়ে আপনাদের ব্যবসায়িক কর্মকাণ্ড এক ধরনের গতি এসেছে। পাশাপাশি বায়ারদের প্রসঙ্গ আপনি বলছিলেন, সেখানে বায়ারদেরকে এই পরিস্থিতি উল্লেখ করে কতটা সন্তোষজনক জবাব দেওয়া যাবে, সেক্ষেত্রে যে ক্ষতি হচ্ছে সেটিও বা কাটিয়ে ওঠার যে প্রক্রিয়াতে কতটা অগ্রগতি সম্ভব হবে, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে ক্ষতি কাটিয়ে ওঠার উপায় কি। যে প্রশ্নটি মোহাম্মদ নাসির ভাই আপনার কাছে রেখে যাওয়া, সেটি হচ্ছে দুটি প্রশ্ন, যে বায়ারদেরকে কতটা সন্তোষজনক জবাব এই পরিস্থিতি উল্লেখ করে আপনারা দিতে পারছেন, পাশাপাশি ইন্টারনেট চালু হওয়ার পরে ব্যবসায়িক কর্মকাণ্ডের ক্ষেত্রে যে সচলতা বা গতিশীলতা আসলো, সেটিও বা ক্ষেত্রে আপনাদের যে ধারণা কিংবা আপনারা যতটা চাচ্ছেন সেই পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়ার যে প্রেক্ষাপট বা পরিস্থিতি যতটুকু তৈরি হলো, এই দুটি মিলেই আপনার মন্তব্য শুনতে চাই। নাসির ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি যে প্রশ্ন করেছেন, ভার্চুয়াল দুনিয়ায় আপনার ইন্টারনেট ইজ পার্ট অফ লাইফ। আপনার প্রতিটা জায়গায় কিন্তু ইন্টারনেট ছাড়া অচল আমরা, এবং ব্যবসা বাণিজ্য যেখানেই বলেন, ব্যাংক, বিমা, পোর্ট, কাস্টমস, এভরিওয়্যার আপনার ইন্টারনেট আপনার লাগবেই। তো আজকে যেখানে মনে করেন আমি এখন টেলিফোনে কথা বলছি আপনার সাথে, এখানে কিন্তু ইন্টারনেট যদি স্ট্রং থাকতো তাইলে কিন্তু আমি ভার্চুয়ালি অনলাইনে কথা বলতে পারতাম। আর বায়ারদের আস্থা ফিরিয়ে আনার বিষয়টা, সেটা বিজিএমই থেকে এবং বিকেএমই ব্যবসায়ী নেতৃবৃন্দ আমরা সবাই চেষ্টা করছি বায়ারদেরকে বোঝানোর জন্য এই পরিস্থিতি সাময়িক, এটা কেটে গেছে এবং সামনে আমরা পূর্ণোদ্যমে আমাদের রপ্তানি করতে পারবো। এখানে আরেকটা বিষয় আমি আপনাকে একটু বলতে চাই, সেটা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে খবরগুলি প্রচার হচ্ছে সেটা কিন্তু নেতিবাচক খবর প্রচার হচ্ছে। সেই জায়গাটা আমি মনে করি আরেকটু নজর দেওয়া উচিত। আমি আন্তর্জাতিক অনেকগুলো গণমাধ্যম আমি দেখেছি যেখানে সরাসরি ছাত্রদেরকে গুলি করছে সরকার, এই ধরনের নিউজগুলি তারা করছে। আমি সিএনএন, সেগুলো একেবারে গুজব খবর। এই গুজবগুলোই কিন্তু সেখানে প্রচার করা হচ্ছে। এই গুজবগুলো যেন সত্যিকার যে ঘটনাটা হচ্ছে, আমরা আজকেও দেখলাম যে সেতু ভবনে কারা আক্রমণ করেছে, দুর্বৃত্তরা আক্রমণ করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, প্রত্যেকটা জায়গায় এই ঘটনাগুলি ঘটেছে। মিজান সাহেব চমৎকারভাবে প্রথমে উপস্থাপন করেছেন যে এখানে আপনার রাজনৈতিক তৃতীয় পক্ষ এবং পরবর্তীতে জঙ্গিও কিন্তু ঢুকে পড়েছে। আপনার সেই জায়গাটায় আমাদেরকে আমাদের গণমাধ্যম, আন্তর্জাতিক আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে এই বিষয়গুলোকে পরিষ্কারভাবে তুলে ধরতে বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ নাসির ভাই। আর আলোচনা শুনবো, আপনি আমাদের সাথেই থাকুন। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার, আসতে চাই শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়েও সরকার বা শিক্ষামন্ত্রী তিনি কথা বলেছেন। শিক্ষাক্ষেত্রে যে ক্ষতি হলো অথবা সেটি আগের অবস্থায় নিয়ে আসা বা এটি কি ওপেন করা, এই জায়গাগুলোর ক্ষেত্রেও কি মনে করেন যে কেমন সময় লাগতে পারে? আচ্ছা, ধন্যবাদ। আমাদের শিক্ষাঙ্গনে কিন্তু এই কোটার বিষয়টার বাইরে কিন্তু আরেকটা বড় বিষয়, দেশের প্রায় 50-60টা পাবলিক বিশ্ববিদ্যালয় জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু শিক্ষকরা একটা আন্দোলন বা মানে সর্বাত্মক ধর্মঘটের মধ্যে আছে। তো এইটারও একটা শুরু হতে হবে, কিন্তু এই যে আন্দোলনকারী যারা শিক্ষক আছে তাদের সাথে আলোচনা করে জিনিসটা শুরু করতে হবে। শিক্ষকদের প্রত্যয় আর বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে তাড়াহুড়া করলে কিন্তু আরেকটা ফিটফল হতে পারে। কারণ একটা তো হলো সংঘর্ষ, কেনা বলা হয় আন্দোলনকারী অথবা পুলিশ অথবা আন্দোলনকারী সাথে অন্যান্য গোষ্ঠী উপগোষ্ঠী জড়িত হয়ে যে অবস্থা, এই একটা সাংঘর্ষিকতা। বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা ঘটে গেছে যে ওখানেও এই কোটার সমর্থনে সবাই ছিল, কিন্তু পরে কোটার পক্ষে বিপক্ষে অথবা তাদের আন্দোলনের স্টাইলের একটা বিভাজন তৈরি হওয়ার পরে দেখা গেল ওই ক্লাসমেটের সাথে ক্লাসমেটের দূরত্ব অথবা একই হলে থাকতো, তারা পরস্পরের রোম ভাঙচুর, এই ঘটনাগুলো ঘটে গেছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দাবি তো পূরণ হয়েছে। না, পূরণ হোক, কিন্তু ওই যেই ঘটনাগুলো ঘটছে বিশ্ববিদ্যালয়ে,
মানে শিক্ষকরাদেরকে মারা হয়েছে, অথবা একদল ছাত্র আরেকদল ছাত্রের বই পুস্তক পুড়িয়ে দিচ্ছে, একদল ছাত্র একদলকে মারছে, কিন্তু তারা ক্লাসমেট অথবা একই হলের। তো এই জায়গাটা আপনি সেটেল করতে হবে। তো এই জায়গাটা সেটেল করে তারপরে এই অবশ্যই আমাদের যারা মেধাবী তারা একটুটুকু বুঝবে, তারা আমাদের চেয়ে বুদ্ধিমান, যে কীভাবে এই একটা আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা ছাড়া তো এখানে আপনি অবস্থান করতে পারবেন না, সেটা করতে হবে। আর ক্ষয়ক্ষতি যেগুলো মাননীয় ভাইস চ্যান্সেলর যেটা বলছেন যে প্রায় 300টা রুম তছনছ করা হয়েছে, ভাঙা হয়েছে, দরজা ভাঙা হয়েছে, ফার্নিচার ভাঙা হয়েছে, এগুলো রিপেয়ার মেইনটেনেন্স এবং করতে হবে। আরেকটি বিষয় স্যার, আমাদের বিজিএম এর সাবেক সভাপতি মোহাম্মদ নাসির ভাই বলছিলেন যে গুজব ছড়ানো হচ্ছে আন্তর্জাতিক না না, গুজব তো শোনেন, গুজব যেটা ঘটনা ঘটছে, যে মূল যখন কেন বলে বঙ্গভবন গণভবনের পাশে 27 নম্বরে এখানে সেখানে যখন যুদ্ধ হচ্ছিল, তখন তো ফেসবুকে অলরেডি গুজব আসছে যে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, অতএব গণভবনটা দখল করতে হবে। যেটা শ্রীলঙ্কাতে কলম্বোতে যে ঘটনা ঘটছিল, এটা ঘটানোর জন্য কিন্তু লোক বসিলার থেকে এইদিকে আসবে, গণভবন দখল করলে সব এটা সেটা নিয়ে যাওয়া যাবে। এর মধ্যে তৃতীয় পক্ষ এটা সেটা বলছে, একটা চোর পক্ষ ছিল যারা শুধু চুরি করার জন্য বিভিন্ন জায়গার থেকে কম্পিউটার এটা সেটা যেটা পাওয়া গেছে সেটা চুরি করে নিয়ে গেছে। ইভেন মাদকাসক্ত যারা ছিল তারা রাস্তার যত আইল্যান্ড আছে একদম কুড়িল ওই থেকে আরম্ভ করে ইয়া পর্যন্ত, এই মানে আমাদের মৌসাক পর্যন্ত এই পুরো যে রাস্তা, এই রাস্তার সব আইল্যান্ডের যে ব্যারিয়ারগুলো ছিল এগুলো নিয়ে বিক্রি করে ফেলছে। আমি বলছি কত যে পক্ষের মধ্যে ইনভলভ হয়েছিল। কিন্তু আপনি যেটা আসছেন বিশ্ববিদ্যালয় থেকে, যেমন আমি ছাত্রদের একটা দাবি দেখলাম যে অবিলম্বে ওখান থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে, এরকম একটা দাবিও আছে। তো আমি গত প্রায় 50 বছর ক্যাম্পাসে আছি, আমরা এরকম বহু আন্দোলন করছি, ছাত্রদের পুলিশ খেদাও, পুলিশকে অপসারণ করো, কিন্তু আবার যখন ঝামেলা লাগছে সাথে সাথে গিয়ে প্রভোস্টকে বলছি তাড়াতাড়ি পুলিশ নিয়ে আসে, পুলিশ থাকতে হবে। তারপরও আমি যেটা মনে করি, সে এই সময়টা হিলিংয়ের জন্য যেটা লাগবে, এর মধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা আছেন তারা ছাত্রদের যারা ম্যাটার করে, যারা এই ব্যাপারে ভূমিকা রাখতে পারে, সেই ছাত্র নেতৃত্ব ছাত্রদের নিয়ে যারা আক্রান্ত হয়েছিল, পাল্টা আক্রমণ করছে অথবা আক্রমণকারী পরস্পরের কিন্তু বন্ধু ছিল তারা এবং ক্লাসমেট ছিল। তো এই জিনিসগুলো আপনি শুরু না করে হঠাৎ করে আরো সমস্যা হবে, সমাধান করতে হবে। রহমান স্যার, অসংখ্য ধন্যবাদ। কাশিম রহমান ভাই, আসছে গুজবের প্রসঙ্গ, সেটি আমরা দেশেও কিছু গুজবের খবর, গুজব জড়ানো খবর দেখেছি, আন্তর্জাতিক গণমাধ্যমেও তিনি লক্ষ্য করেছেন। আমাদের ফোনে আছেন নাসির ভাই। সবচেয়ে বেশি গুজব ছড়াচ্ছে যে ইউটিউবের কতগুলো বাটপার আছে প্যারিসে এবং লন্ডনে পলাতক আসামি, যেগুলো অনেকগুলো মামলার এখানে আসলে যাবজ্জীবন জেলে হয়েছে, এরা এই শেখ হাসিনা চলে গেছে হেলিকপ্টার দিয়ে, এখন তো ইউটিউবগুলো আসতেছে চলে গেছে এবং ইন্ডিয়াতে আছে, এরকম একটা খবর। আর একটা হচ্ছে যারা টেলিভিশন ভবন দখল করছে তাদের হয়তো ওই টেকনিক্যাল নোহাটা ছিল না, কারণ ওই পাশের রুমে কিন্তু ট্রান্সফরমেশন রুম ছিল, ওটাতে ঢুকতে বলে তো স্বাধীনতা ঘোষণা করতো। এরকম জিনিস আছে কিন্তু তথ্য দিয়ে খবর পরিবেশনের এই জায়গাতে আরো কিভাবে সচেতন হওয়া যায় বা কি করণীয়? জি, আপনার কাছে। না, এখানে যেটা মোটিভটা বুঝতে হবে। আপনার যে ইন্টারন্যাশনাল গণমাধ্যমের কথা যেটা নাসির ভাই বললেন, আপনিও বলেছেন, সবাই আমরা আলোচনাটা বলছি, এই যে গুজবকে কেন্দ্র করে যে প্রোপাগান্ডাটা হচ্ছে, এতে ক্ষতিটা কি? ক্ষতিটা বাংলাদেশের ইমেজের ক্ষতি হয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে স্টেট বলেছেন যে ইমেজের ক্ষতি হলে বাংলাদেশের মতো একটা দেশ, উন্নয়নশীল দেশ, যারা 2042-এ আমরা চিন্তা করছি, আমাদের স্বপ্ন দেখাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা একটা উন্নত দেশের কাতারে যাব, সেখান থেকে কিন্তু আপনার এই যে সবচেয়ে বড় বিল্ড আপ হচ্ছে আপনার ইমেজটা যদি না থাকে তাহলে কিন্তু বড় রকমের একটা বিপর্যয় হতে পারে। এবং যারাই সরকারের বিরোধিতা করেন, আওয়ামী লীগ সরকারের বিরোধিতার কারণে জন্য বিরোধিতা করতে যে আপনার ক্ষতিটা করছেন দেশের ক্ষতি, তো আওয়ামী লীগই কি কতটুকু ক্ষতি করতে পারছে জানি না, কিন্তু ক্ষতি তো হচ্ছে রাষ্ট্রের। এই ক্ষতি থেকে এই যে গুজব, এই যে বর্তমান যুগে তার কিছুই গোপন থাকে না। আপনি ধরেন এই যে আমি গণমাধ্যম কর্মী হিসেবে কথাটা বলি যে এই গুজব ছড়ানো তেমন কিছু না। আজকে শুধু ইন্টারন্যাশনালি শুধু কি আপনার আছে নাকি, গণমাধ্যম আছে, ইউটিউবার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তারা কিন্তু আজকে আপনি যে দেখেন ইউএইতে, আবুধাবিতে একটা মিছিল হয়েছে, অনেক দেশে হয়েছে, এটা কারা করেছে?
এটা স্বতঃস্ফূর্ত ছিল না, এটার পেছনে অর্গানাইজ হতে হয়েছে? এটা ইন্ধন আছে এই কিনা? ইন্ধন আছে কিনা এগুলো খুঁজতে হবে তো। না, সরকারি পর্যায়ে থেকে আপনি যেটা বলা দেখেন জি। এখানে এইটা পর্যন্ত গুজব বেরিয়েছে আমাদের এখান থেকে, আরব আমিরাত আমাদের এখান থেকে লোক নেবে না, এই পর্যন্ত গুজব বেরিয়েছে। কিন্তু সরকারিভাবে সরকার সেটা বলছে এই পর্যন্ত কোনো খবর তাদের কাছে নাই। এই ধরনের খবর নেই। না, এই লোক নেওয়া বন্ধ করেছে, এইরকম খবর সরকারিভাবে আসে নাই, সরকারি জানে না এটা। না, সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সবাই মিলে এই ধরনের গুজব বলুন, সহিংসতাকে মোকাবেলা করার জন্য সচেতন হওয়া, সেই প্রত্যাশাটা কি আমরা রাখতে পারি? এত সরলভাবে কি যে রাজনৈতিক বাস্তবতা বিরাজ করছে তাতে কি এখন রাখা যায় কিনা? ইন্টারন্যাশনালি বাংলাদেশের অবস্থানটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা অবস্থান। বাংলাদেশ ধরেন গার্মেন্টস, শুধু গার্মেন্টস সেক্টরে না, শুধু গার্মেন্টস সেক্টরে তো পাইনিয়ার আমি বলবো যে তারা এগিয়ে গেছে, কিন্তু দেশের অন্যান্য সেক্টরগুলো কিন্তু এগোচ্ছে। আজকে এক্সপোর্টে আপনি দেখেন 72 সালে যখন বঙ্গবন্ধু রাষ্ট্রটা যাত্রাটা শুরু করে, যাত্রা স্বাধীনতার পরে, তখন কি ছিল রাষ্ট্রের বাজেট ছিল কত, আর আজকে বাজেট কি দাঁড়িয়েছে? এখানে বঙ্গবন্ধু যে রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন তখন পপুলেশন ছিল 7 কোটি, 7.5 কোটি, আর আজকের পপুলেশন বঙ্গবন্ধুর কন্যা মানে শেখ হাসিনা আজকে 17.5 কোটি, 17 কোটির উপরে মানুষ হ্যান্ডেল করছেন। তো এটা চারটাখানি কথা না তো, রাষ্ট্রের বাজেটটা কোথায় গেছে? আপনাকে আমাকে এই দেশকে যদি দাঁড়াতে হয় একটা ভিত্তির উপর দাঁড়াতে হবে। ভিত্তিটা অত্যন্ত শক্তিশালী আমাদের ভিত্তি, যে এইরকম একটা মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে একটা রাষ্ট্র খুব বিশ্বের দরবারে আপনি খুব কম পাবেন না, সেই ভিত্তির একটা দিক তো জনগণের মনস্তাত্ত্বিক যে আকাঙ্ক্ষা অথবা তার যে স্থিতিশীলতা, সেই ব্যাপারে তো আছেই, কিন্তু এই ধ্বংসযজ্ঞের মধ্যে তো সেই জায়গাটা তো একটা প্রশ্ন তৈরি না। হয়ে গেল। এই ভিত্তিটাকে আপনাকে যদি বেজলাইন ধরেন যে আপনার ভিত্তিটা কি, আমার মুক্তিযুদ্ধ আমার ভিত্তি, এই মুক্তিযুদ্ধের ভিতরে দেশটা স্বাধীন হয়েছে, তাহলে কিন্তু অনেক জিনিস মীমাংসা আপনি করা যায়। জি, রাজনীতি পক্ষ থাকবে, প্রতিপক্ষ থাকবে, অনেক মীমাংসা আপনি করা যায়। আপনি ভিত্তিতে আপনি প্রশ্ন তুলেছেন, নড়বড় করে তুলেছেন যে এটা কি মুক্তিযোদ্ধার দেশ তা কি? কাসেম ভাই, আমি জাস্ট একটু মানে ফেসবুক যখন বন্ধ হয় এর আগে সর্বশেষ যে আমার কাছে যে পোস্টটা আসছে সেটা হচ্ছে কোটা পুনর্বাসন করা যাবে না শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে দেখেন লেখছে, দাবি থেকে স্বাধীনতা ঘোষণা দিয়ে অস্থায়ী সরকার গঠন করা হোক, ভারতের বিরুদ্ধে যুদ্ধ। এটা এই লাস্ট, এই দেখেন। আপনি তো আমি এই মনস্তত্ত্বের কথাই বলছি। আমি বলছি এই পুরো ব্যাপারটা, অর্থাৎ দেশীয় বা আন্তর্জাতিক এই বাটপাট দল এই ঘটনাটা এমনভাবে ঘটিয়েছে যে আমি এর আগেও বলছিলাম যে এমন উস্কানি দেওয়া হয়েছে, আর সরকার নাই, অতএব যে কোনো ভবনে গেলেই তো কিছু চুরি করা যাবে, লুটপাটকারীও ছিল এর মধ্যে। জি, হাশিম মোহন ভাই, আমি মনে করি বাংলাদেশকে যদি আপনি একটা ফাউন্ডেশনটা অত্যন্ত শক্তিশালী ফাউন্ডেশন, মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে কিন্তু দেশের স্বাধীন হয়েছে, এটাকে যদি আপনি ভিত্তি ধরেন, পক্ষ প্রতিপক্ষ থাকবেই রাজনীতিতে, আওয়ামী লীগে থাকবে, বিএনপিও থাকবে, হ্যাঁ, কিন্তু আপনি আওয়ামী লীগ বিএনপি আপনি ভিত্তিটাকে নষ্ট করতে পারবেন না। তো এই ভিত্তিটা নষ্ট করতে দেওয়া যায় না। তাহলে 30 লক্ষ লোকের আত্মদান, এই রাষ্ট্রের উৎপত্তি কিন্তু বিশাল ত্যাগ তিতিকার। 2 লোকের, হ্যাঁ, আজকের প্রজন্ম আমি কতদূর জানি না, তাদের গবেষণা করা উচিত যে বাংলাদেশটা পাকিস্তান থেকে এসছে বা কিভাবে এই 71 সালে এটা দেশ স্বাধীন হলো, কিভাবে একটি স্বাধীন বাংলাদেশ একটা নিরস্ত্র জাতিকে, সেই ইতিহাস তো জানা দরকার। এই জানা দরকার। 30 লক্ষ লোক এটার জন্য আত্মাহুতি দিয়েছে, এটা 4টাখানি 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন। তারপরে আপনার 1 কোটি লোককে শরণার্থী হতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। তো এগুলি এত ত্যাগ তিতিকার পরে হত্যার জিজ্ঞা, পাকিস্তানের আর্মির হত্যাযজ্ঞ, এখানে এত হত্যাযজ্ঞের পরে ভিতর দিয়ে দেশ একটা স্বাধীনতা, এটা যদি ভিত্তিতে আর শক্তিশালী বঙ্গবন্ধু আমাদের নেতা, জাতির পিতা, এটাকে যদি আপনি শক্তিশালী না করতে পারেন এই অবস্থা, তাহলে পক্ষে প্রতিপক্ষ থাকবেই, রাজনীতিতে থাকাটা খুব স্বাভাবিক। গণতান্ত্রিক সিস্টেমে আওয়ামী লীগ যেমন থাকবে, বিএনপিও থাকবে, কিন্তু ভিত্তি নিয়ে কোনো দিন আপনার এই প্রশ্ন উঠতে পারে না। এখানে স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের বলে কিছু নাই। আমার কথা হলো সবাইকে রাজনীতি করতে হবে, স্বাধীনতা মুক্তিযুদ্ধকে মেনে নিয়েই স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে রাজনীতি করতে হবে। এখানে একজনকেই জনক ভাবতে হবে। এই হুইসেল দিয়ে দেশটা স্বাধীন হয় নাই, লড়াই করতে হয়েছে। হুইসেল দিয়ে স্বাধীন হয় দেশটাকে অনেক ত্যাগতিকার ভিতর দিয়ে দেশ স্বাধীন হয়েছে।
আজকে আমরা যারা বেনিফিশিয়ারি, আমরা যারা 53 বছর পরে আজকে যারা কথা বলছি, বলছি বা বলেন এই প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেন নাই, তো ন্যাচারালি তাদের তো গবেষণা করা দরকার। আপনার বয়সের কারণে আপনি দেখেন নাই, আপনি অংশ নিতে পারেন নাই বয়সের কারণে, অন্য কোনো কারণে জানতে তো হবে যে বাংলাদেশটা কোত্থেকে এসছে, এটা কিভাবে আসলো। এই ভিত্তিটা যদি শক্ত থাকে তাহলে আপনি অনেক প্রবলেম ওটা সলভ করতে পারবেন। আগে সবচেয়ে আপনি সংকট দূর করতে হবে আপনার রাজনৈতিকভাবে, সমস্যার সমাধান আপনি রাজনৈতিকভাবে করতে হবে। কাশেম ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা একটু শুনে আসি মোহাম্মদ নাসির ভাই, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। এই পর্যায়ে আপনার প্রথম দিকের যে আলোচনা তার সাথে মিল রেখে প্রশ্নটি করি যে আসলে এই কয়েকদিন ইন্টারনেট সুযোগ কিংবা যে পরিস্থিতি সহিংসতার চিত্রগুলো আমরা দেখলাম তার প্রেক্ষাপটে যে অবস্থা তৈরি হচ্ছে সেটি সকল ক্ষেত্রে প্রভাব পড়েছে। এখন সেটি সীমিত পরিসর বলি কোড আনকোড, অথবা যে স্বাভাবিক অবস্থা অনেকটাই ফিরেছে এবং সেটি ক্রমান্বয়ে সেই গতিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এই জায়গা থেকে প্রশ্ন হলো যারা শ্রমিক হিসাবে কাজ করছেন তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা, পাশাপাশি পরিকল্পনার ব্যাপারটি নিয়েও আপনি বলছিলেন, সেই জায়গাতে যদি আরেকটু বিস্তারিত বলেন। আমরা অ্যাকচুয়ালি এই পোশাক শিল্পটা একটা কমপ্লায়েন্স মেনেই কিন্তু ব্যবসাটা করা হয়। কমপ্লায়েন্স অনুসরণ করে আমরা কোভিডের মধ্যেও কিন্তু আমরা ফ্যাক্টরি চালু রেখেছিলাম। তখন আমরা এই প্রটোকলগুলি অনুসরণ করেছিলাম। আমরা আমাদের শ্রমিকদের নিরাপত্তাটা সবার আগে চিন্তা করি এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু প্রতিটা ফ্যাক্টরিতে সবাই কাজ করি। আমি মনে করি এখানে শ্রমিকদের আসা যাওয়ার যে সমস্যা ছাড়া ফ্যাক্টরির মধ্যে কোনো রকমের সমস্যা নাই। এবং সবচেয়ে বড় যে জিনিস আমি বারবার বলছি, আবারও বলছি, সেটা হলো আমাদের ইমেজের ব্যাপারটা। একটু আগে আপনার ইউএই এর কথা বলছিলেন। ইউএইতে আপনি দেখেন ওখানে যখন মিছিল শুরু করলো, পরবর্তীতে দ্রুত তারা বাংলাদেশে 3 জনকে আপনার যাবজ্জীবন দিয়ে দিল এবং 53 জনকে 10 বছরের সাজা দিয়ে দিল। এইখানে কিন্তু বাংলাদেশের ইমেজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ আজকে 2026 সালে আমরা উন্নয়নশীল দেশে পরিণত হব। আমাদের অনেকগুলো স্বপ্ন আছে। 2041 সালে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটাকে একটা উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। সেখানেই বর্তমানে যে সমস্যাটা সেটা আমাদের জন্য একটা বড় আমাদের ইমেজ সংকট হিসেবে আমি মনে করি। সেখান থেকে কাটিয়ে ওঠার জন্য এই দেশটা কিন্তু 18 কোটি মানুষের সবার, এটা কারো ব্যক্তিগত। যিনি কাশেম ভাই চমৎকার ভাবে বলেছেন, মুক্তিযুদ্ধের ভিত্তি ধরে কিন্তু দেশটাকে আমরা সবাই নাগরিক, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এগিয়ে যেতে হবে। সেই জায়গাটা আজকে দেখেন বাংলাদেশ পোশাক রপ্তানিতে দ্বিতীয়, সবজি রপ্তানিতে তৃতীয়, আম উৎপাদনে আমরা মনে হয় 7ম, আলু উৎপাদনে আমরা 8ম। এভাবে কিন্তু আমরা অনেকগুলো জায়গায় কিন্তু অদম্য প্রতিরোধ গতিতে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াটা কিন্তু অনেকে সহ্য করতে পারছে না। জি নাসির ভাই, আরেকটি প্রশ্ন আপনার কাছে। এই বিষয়ে আপনারা কথা বলেছেন যেদিন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন, ব্যবসায়িক নেতারা আপনারা বক্তব্য রেখেছেন, আমরা সেটি গণমাধ্যমের সূত্র ধরে জানার সুযোগ হয়েছে। প্রশ্নটি হলো যে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা এবং সেক্ষেত্রে যে গুজবগুলো ছড়ানো হচ্ছে সেগুলোকে মোকাবেলা করার জন্য একত্রিত হয়ে যে কাজ করার প্রেক্ষাপটে ব্যবসায়ী সমাজ একত্রিত হয়ে মোকাবেলা করবে, পাশে থাকবে রাষ্ট্রের কিংবা মানুষের, এই প্রত্যাশার জায়গাটি তো আমরা পরিপূর্ণভাবেই প্রত্যাশা করতে পারি। অবশ্যই আপনি দেখেন যখন যুদ্ধ ছাড়া সমগ্র পৃথিবী আপনার অবরুদ্ধ হয়ে গিয়েছিল, আমরা মনে করেছিলাম বাংলাদেশের এই শিল্পটা বোধহয় আর টিকিয়ে রাখা যাবে না। তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনাটা ডিক্লেয়ার করেছিলেন আপনার মনে থাকার কথা। আজকে সেটা শুধু পোশাক শিল্পের জন্য করেন নাই, সমগ্র আমি মনে করি ভিক্ষুক থেকে শিল্পপতি পর্যন্ত সবার জন্য কিন্তু তিনি সেই সময়ে প্রণোদনা ডিক্লেয়ার করেছিলেন, যার কারণে আমাদের ফ্যাক্টরিগুলি বেঁচে গিয়েছিল। না হলে সেই সময়ে যদি আমাদের এই প্রণোদনা দেওয়া না হতো, আমরা শ্রমিকদেরকে ঠিক সময়ে যদি পেমেন্ট করতে না পারতাম, আমাদের অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে যেত। মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিকের কথা যেরকম চিন্তা করেন, উনি মালিকের কথাও সেরকম চিন্তা করেন, উনি সবাইকে নিয়ে ভাবেন। সেই জন্য অকপটে আমি মনে করি একেবারে শেষ লাইনটি শুনবো। নাসির ভাই, শেষ লাইন কি বলবেন?
শেষ লাইন হলো এভরি ডিজাস্টার দেয়ার ইজ এ পসিবিলিটি। আমি মনে করি এখান থেকে শিক্ষা নেওয়ার আছে, এখান থেকে সরকার শিক্ষা নিবে, এখান থেকে ছাত্র যারা আন্দোলন করেছিল তারাও শিক্ষা নিবে, এবং আমরা আগামী দিনে আমাদের কার্যক্রমগুলোকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার। যেটি বলা হচ্ছে যে আপনারাও বললেন, নাসির ভাই বললেন যে আসলে এই থেকে ঘটনা থেকে শিক্ষার একটা মানে সুযোগ তৈরি হবে, বোধোদয় হবে, সেটি যেরকম পাশাপাশি এই ক্ষতি কাটিয়ে বা পুষিয়ে নিতে কিছু ব্যবস্থাও গ্রহণ করতে হবে। আমার প্রথম শিক্ষা হচ্ছে একটা রাষ্ট্র কেবলমাত্র একটা আইটেমের উপর টিকে থাকতে পারে না, এটা ডাইভার্সিফাই আমাদের করতে হবে। কেবলমাত্র গার্মেন্টস, আর এটা এত সেন্সিটিভ, এটাই যদি আমাদের একমাত্র ভরসার জায়গা হয়, আমাদেরকে একটা সেকেন্ড অন্য কিছুর ব্যাপারে যেতে, অন্য আইটেম খুঁজে বের করতে হবে। আমাদের শিল্প, আমাদের ব্যবসা ওইদিকে, মানে কেবলমাত্র গার্মেন্টসের উপর একটা দেশ এক্সপোর্ট করে টিকতে পারে না। আমি যেটা বলবো, আসলে আমি শিক্ষাঙ্গনের কথাটা আমি বলি, আমাদের তো চাকরি দরকার শুধু মেধাবীদের না, কম মেধাবী এবং মেধাহীন যারা আছে তাদেরও চাকরির দরকার, সবারই দরকার। আমাদের সরকারি টোটাল গভর্নমেন্টের পোস্টের সংখ্যা হচ্ছে 19,30,052টা। এর মধ্যে বর্তমানে চাকরি আছে করতেছে 15,54,927 জন, আর শূন্য পদ আছে 3,85,125টা। আমরা যদি এই সব কয়টাকে মেধাবী, সব কয়টাকে যদি চাকরি দিই মেধাবীদের, শুধু মেধাবীদের, এরপরও আরও লক্ষ লক্ষ মেধাবী বাদ থাকবে। সেই জন্য আমাদের গভর্নমেন্টের, আমি বলছি আমাদের টোটাল এমপ্লয়মেন্টের লেস দেন 7% হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট। আর তাহলে আমাদের যাতে হবে ব্যবসা বাণিজ্য ফ্লারিশ করতে হবে, আমাদের শিল্প কারখানা উদ্যোগ এগুলো বাড়াতে হবে। তো সেইখানটায় যদি আমরা চালু করতে না পারি, আমাদের ডাইভার্সিফাই করতে না পারি, প্রোডাক্টের এক্সপোর্টের বাস্কেট বাড়াতে না পারি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই মেধাবী তো এমনিও মেধাবীরা কিন্তু আমাদের এই কেবলমাত্র সরকারি চাকরিগুলোর জন্যই মেধাবী। বড় বড় যে চাকরিগুলো আছে এগুলো কিন্তু আমাদের এখানে সরকারি হিসাবে 1,27,000, আর বেসরকারি হিসাবে আরও অনেক বেশি বিদেশি লোক কাজ করে। ওই কাজগুলো হচ্ছে মেধাবীদের কাজ, কারণ এটা আমাদের মেধা দিয়ে কুলাচ্ছে না। ওখানে বেতন পাচ্ছে এক একজনের 3 লাখ, 7 লাখ, 10 লাখ করে বেতন পাচ্ছে। আমাদের মেধাবীদের সর্বোচ্চ লক্ষ্য তো হচ্ছে মতিউর অথবা কিনা বেনজির হওয়া, বুট টুট থাকবে, মানুষকে করা যাবে, যেটা সত্যিকারের মেধার চাকরি যেগুলা, এগুলার জন্য তাদেরকে দ্রুত শিক্ষাঙ্গনে ফিরে আসতে হবে, সেই শিক্ষাকে প্রস্তুত করতে হবে, নাইলে আর হবে। কাশিম রহমান ভাই, শেষ মন্তব্য কি? না, সরকারি চাকরি তো কত ফিগার বললেন? আমি এখন পোস্ট খালি আছে বছরে এটা কারেক্ট ফিগারে বলেছেন, বছরে 3,000-এর মতো রিক্রুট হয় বিসিএসে 40তমে 1,919 জন, 42তমে ডাক্তার সহ 3,966 জন, 3,000 সর্বোচ্চ। এই হলো 10 লক্ষ কিন্তু গ্রাজুয়েট বের হয় আবার প্রত্যেক বছর 10 লক্ষ। এই হলো আপনার এই 3,000 চাকরির জন্য 3,000 ধরে নেই যদি এভারেজে প্রত্যেক বছর সরকারি চাকরি কোঠা একেবারে বিসিএস দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেশনাল যা আছে সব মিলিয়ে 3,000 চাকরি হয়। তো 3,000-এর জন্য আপনি কম্পিট কত করতেছে? 10 লক্ষ, 11 লক্ষ কম্পিট করে। এখান থেকে 3,000 লোক আপনার বাছাই হওয়া, এরা তো হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা, কিন্তু এর বাইরেও আমাদের কম মেধাবী একেবারে স্বল্পমেধা আছে না, আছে দেশ তো সবাই। তো সরকার যদি ব্যবস্থা করতে, সেখানে আমাদের এই গার্মেন্টস বলেন এইগুলো যদি ধ্বংস হয়, আমাদের যেটা আছে আর কি, আর আমাদের সরকারি খাতে তো অনেক ভরসার জায়গা, সেখানটা যদি আমরা মানে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে না পারি, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু জোর দেওয়া হচ্ছে এখন প্রাইভেট সেক্টরে। আপনি দেখেন একটা 100 এক্সপোর্টের জন্য 100 শিল্পাঞ্চল করা হচ্ছে। তো এখানে ন্যাচারালি আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক শিল্প প্রতিষ্ঠান এখানে একটা এমপ্লয়মেন্টের সুযোগ হয়, কিন্তু টেক টাইমস। এটা হয়তো বিদেশিদের মানে জন্য করা হয়েছে, তো এখানে ইনভেস্টমেন্ট করবেন, তারা আসবেন। না হুমায়ুন ভাই, এইটা এর ভিতরে লেসনগুলো এটা, এই যে লক্ষ লক্ষ বেকার, আনএমপ্লয়েড এবং অর্থনৈতিক চাপের মধ্যে আছে এবং মধ্যমূল্য, এইগুলো হচ্ছে মানে কোনো না কোনোভাবে ওই জায়গায় যদি আপনি কাজ করতে না পারেন, তাহলে এই ঘটনা কিন্তু আবার ঘটাবে এবং খুব সহজে প্রচুর লোক পাওয়া যাবে গাড়ি ঘোড়া এবং স্থাপনা ভাঙার জন্য। পার্টিসিপেশন এই যে ধরেন এই গত 17-18 তারিখের হিংস্রতা, নৃশংসতা যাই বলি, এটার মধ্যে পার্টিসিপেশন কি আপনি দেখবেন হয় কিশোর গ্যাং, যে কথাটা আলোচনায় বেশি আসছে, সবাই কিন্তু কিশোর গ্যাং এবং অধিকাংশই কিন্তু বেকার, অল্প বয়সে বেকার। এদের ব্যবস্থা না করতে পারলে এইরকম একটা অরাজক অবস্থা আপনি সামনে যে সম্মুখীন হবেন না। হাউ ক্যান ইউ সে? মানে জনসংখ্যার অর্ধেকের বেশি হচ্ছে মানে কাজ করার উপযুক্ত, কিন্তু তার
40% কাজ নাই। আপনি আপনার এখনো পর্যন্ত এখন ধরেন এই যে গার্মেন্টস সেক্টরের কথা বললেন, নাসির ভাই বললেন, মিজান ভাইও বললেন কথাগুলো, যে আপনার এখন ম্যান পাওয়ার 1 কোটি লোকের বেশি কিন্তু আপনার বিদেশে অবস্থান করছেন, আনস্কিল লেবার। স্কিল লেবারে আপনি দেখবেন মেধাবীরা যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার গেছেন, তারা ফ্যামিলি নিয়ে সেটেল হয়ে গেছেন। তারা টাকা পাঠায় না, সবাইকেই দেশের কথা ভাবতে হবে। দেশে টাকা পাঠায় নাকি? কাশেম হুমায়ুন, টাকা পাঠায়। ডক্টর মিজানুর রহমান এবং মোহাম্মদ নাসির, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।